ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা মানসিক রোগ বলা হয়ে থাকে। এখানে দুটো জিনিস থাকে, একটা হলো অবসেশন, একটা হলো কম্পালশন। যখন একটি ব্যক্তি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভোগে, তখন দেখা যায় যে তার একই চিন্তা বারবার মাথায় আসে এবং তার ভিত্তিতে একই কাজ বারবার করতে হয়। সে যদি এই কাজগুলো না করতে পারে, তখন তার ভিতরে অ্যাংজাইটি বা মানসিক চাপ হয়। তো এই যে বিষয়টি, এটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয়, কিন্তু গ্রামে বা দেশীয় যে লোকাল এলাকাতে এটাকে অনেক সময় সূচিবাই বলে। কিন্তু সূচিবাই এবং ওসিডির ভিতরে পার্থক্য আছে। সূচিবাই বলতে শুধুমাত্র কয়েকটা ক্রাইটেরিয়াকে বোঝায়, কিন্তু যখন ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয়, এটা একটা মানসিক রোগ যেখানে বেশ কয়েকটা লক্ষণ বা বেশ কয়েকটা ফিচার্স থাকে, যার মাধ্যমে এটাকে বলা হয় থাকে যে এটা ওসিডি। এখন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যাদের ভিতরে থাকে, তাদের ভিতরে অ্যাংজাইটি থাকে। এখন এই যে অ্যাংজাইটিগুলো যখন অতি মাত্রায় থাকে, তখন কিন্তু তার ভিতরে একটা অবসেশনাল অর্থাৎ একটা চিন্তা বারবার আসে এবং যার প্রেক্ষিতে সে একই কাজটা বারবার করতে চায়। এখন এই অবসেশন এবং কম্পালশনের ভিতরে আমি তো বললামই, যার ভিতরে একটা অ্যাংজাইটি থাকে বা মানসিক চাপ থাকে, এই চাপটা মোকাবেলা করা খুবই গুরুত্বপূর্ণ। এখন অবসেশনের ক্ষেত্রে কি বলা হয় তাকে, অবসেশন কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। যেমন কেউ কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্তভাবে তার ভিতরে ভাবনা কাজ করে। তারা হয়তো মনে করতে পারে যে আমার হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে হয়তো আমি নোংরা হয়ে যাব অথবা জীবনতার আক্রান্ত হব, এটা এরকম হতে পারে। এটা অবসেশনের একটা লক্ষণ, সেটা ওসিডিরও বলা হয় যে সাবটাইপ। এখন অনেকে দেখা যায় কিছু বিষয় বা কিছু নির্দিষ্ট সংখ্যক বার কোনো একটা বিষয় করতে হয়। যেমন দরজাটা তার 3 বার দরজা বন্ধ করতে হবে। কারো কোনো ক্ষতি করার অযৌক্তিক একটা ভয়, হয়তো বা আমার দ্বারা অন্যকে ক্ষতিগ্রস্ত করব বা অন্যরা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, সেই ধরনের ভয় কিন্তু তাদের ভিতরে কাজ করে। তারা জানে এটা আসলে সম্ভব না, এটা করবে না, তারপরও এটা হয়। তারপরে হলো ধর্মীয় বা নৈতিক চিন্তা অতিরিক্ত সংশয় প্রকাশ করে। যেমন তার বারবার মনে হয় যে ভুলবশত তার প্রার্থনা করা হয়ে বা করে ফেলেছে, বা প্রার্থনা যে করলো, নামাজ পড়লো বা ঈশ্বরের আরাধনা করলো, কিন্তু এটা ঠিকমতো হয়নি। সো এই বিষয়গুলো কিন্তু তাদের ভিতরে থাকতে পারে। এরপর কম্পালশনের ক্ষেত্রে কি হয়, যে যখন একই চিন্তা বারবার হয়, তখন কিন্তু সে কিছু কম্পালসিভ বিহেভিয়ার বা আচরণ করতে চায়। যেমন তার মনে হচ্ছে যে হাতটা নোংরা, তখন সে কি করে, বারবার হাত ধুতে চায়। সো এই যে বিষয়টা, এটা কিন্তু এই যে হয়তোবা তার স্যানিটাইজার বা হাত ধোয়ার বিষয়টা বারবার হচ্ছে, এটা কি কম্পালশন। আবার নির্দিষ্ট রুটিন মতো যখন একই চিন্তা হয়, এবার যখন এটা করে, তখন কিন্তু এটা কম্পালসিভ বিহেভিয়ার হিসেবে ধরা হয়ে থাকে। একই জিনিস বারবার গোনার প্রবণতাটা অনেক সময় বেড়ে যেতে পারে যখন তার ভিতরে অ্যাংজাইটির পরিমাণটা অনেক বেশি থাকবে। অযৌক্তিকভাবে জিনিসপত্র সাজানো বা ঠিকঠাক করা, একটা জিনিস দেখছে এখানে এভাবে রাখছে, আবার অন্যদিকে চলে যাচ্ছে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু যাদের ভিতরে কম্পালশন থাকে তাদের ক্ষেত্রে হয়। এখন অনেকের কাছে প্রশ্ন থাকে যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কী কারণে হয়। এখন এটা এক্স্যাক্টলি কারণটা কিন্তু বলা যায় না যে এটার কারণেই তার এই ওসিডি হয়েছে, তবে কিছু বিষয় মাথায় রাখা হয়। যেমন প্রথমে হলো জেনেটিক্যাল ফ্যাক্টরগুলো, অর্থাৎ জিনগতভাবে এটা চলে আসতে পারে, অর্থাৎ তাদের পূর্বপুরুষ, মা বাবা বা দাদা দাদির ভিতরে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা পরবর্তী জেনারেশনের ভিতরে আসতে পারে। এরপর ব্রেনের ফাংশনের পরিবর্তন। আপনারা জানেন যে আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকম নিউরোট্রান্সমিটার থাকে। সেরোটোনিন নামক যে হরমোনটা রয়েছে, তার বৈষম্যের কারণে বা তার যদি ভারসাম্যটা না থাকে, তখন কিন্তু এই ধরনের সমস্যা হয়। এছাড়াও মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ, যেমন বাসাল গ্যাঙ্গালিয়া বা প্রিফ্রন্টাল কর্টেক্সে ওসিডির বেশি সক্রিয় থাকে। এটা রিসার্চে পাওয়া গেছে বা এমনিতে এটা টেস্ট করলে দেখা যায়। অনেক সময় দেখা যায় চাইল্ডহুড ট্রমা, অর্থাৎ অতীত যখন সে ছোট ছিল, হয়তো বা কোনো একটা মানসিক আঘাত বা একের অধিক মানসিক আঘাতগুলো তাকে বিভিন্ন রকমের কষ্ট দিয়েছে। সেই কষ্টগুলো একটা সময় হয়তো বা ডাইভার্ট হয়ে তার ভিতরে ওসিডির যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছে। অনেক সময় বলা হয় যে লার্নড বিহেভিয়ার, অর্থাৎ তার অতিরিক্ত পরিমাণ সচেতনতা থাকতে হবে। কোনো বিষয়ে একটা অ্যাংজাইটি তার ভিতরে কাজ করবে, সেটা হয়তো বা কারোর কাছ থেকে দেখেছে বা শিখেছে, এবং এর মাধ্যমে হয়তো বা সে এখন এগুলোকে প্র্যাকটিস করছে। এটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয়। এখন ওসিডির চিকিৎসা ব্যবস্থা কীরকম হতে পারে, সেই বিষয়টি অবশ্যই আপনাদের জানা দরকার। ওসিডি নিয়ে কখনো বসে থাকবেন না। ওসিডি নিয়ে চিকিৎসা আছে, অবশ্যই ওসিডি চিকিৎসা নেবেন। আমার গত প্রায় 10-11-12 বছরে আমি দেখেছি যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যারা ভুগছে, তারা দেখা গিয়েছে যে চিকিৎসায় আসতে তারা অনেক সময় দেরি করে।
আজকে না কালকে, কালকে না পরশু এগুলো করে। আবার যখন একটু মোটামুটি কিছু পরিবর্তন নিয়ে আসে, অর্থাৎ দেখে যে নিজে একটু চেঞ্জ হচ্ছে, অনেক কিছু একটু ভালো লাগা কাজ করছে, তখন হয়তো বা তারা মনে করে যে এখন না গেলে হবে, যে সমস্যাগুলো আছে এগুলো আমি একা একাই মনিটর করে চেক করে আমি এটার চিকিৎসা আমি নিজেই করব, আমি নিজেই এটাকে কাউন্সেলিং করব, আমি নিজেই এটাকে কমিয়ে ফেলতে পারবো। সো এই বিষয়গুলো যখন থাকে তখন হয় কি তার এই রোগটা অনেকদিন ধরে মানে ওয়েবে থাকে। কিন্তু একটা সময় দেখা যায় যে এই ওসিডি রোগ থেকেই হয়তো বা দেখা গেছে তার অন্যান্য বড় বড় যে রোগগুলো সেগুলো কিন্তু হয়ে যেতে পারে। হয়তোবা তার ভিতরে একটা প্যারানয়েড ডিসঅর্ডার, আপনারা জানেন সিজোফ্রেনিয়ার লক্ষণ, তার এই সন্দেহবাদিকতা কিন্তু হয়ে যেতে পারে। বা অনেক সময় এতটা স্ট্রেস বা অ্যাংজাইটির কারণে তার ডিলিউশন বা হ্যালুসিনেশন টাইপের কিন্তু লক্ষণগুলো চলে আসতে পারে। সুতরাং আপনাদের কারো ভিতরে যদি এই লক্ষণগুলো থাকে, যত দ্রুত সম্ভব আপনারা চিকিৎসা নেবেন। চিকিৎসার ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দুই ধরনের প্রফেশনাল রয়েছে। সাইকিয়াট্রিস্টরা মূলত ওষুধের মাধ্যমে চিকিৎসাটি দেয় ডায়াগনোসিস করার পর, আর সাইকোলজিস্টরা বিভিন্ন রকমের থেরাপিক টেকনিক যেমন সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেওয়া হয়। এখানে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা যেগুলো ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে যারা ভুগছে তাদের ভিতরে থাকে তাদেরকে দেওয়া হয়ে থাকে, এবং বিভিন্ন রকমের সাইকোথেরাপির যে টেকনিকগুলো আছে তাদেরকে বলা হয়ে থাকে। এরপর যেটা হয় যে মেডিকেশনের বিষয়টি তো আমি বললামই, সেটি আপনারা অনেকেই আছেন যে মেডিকেশনটি নেওয়ার ক্ষেত্রে আপনারা অনলাইনে সার্চ দেন এবং বিভিন্ন মানুষের কাছে জানতে চান। এটা ঠিক না, বরং আপনার এই মেডিকেশন যদি দরকার হয় সেক্ষেত্রে যারা সাইকিয়াট্রিস্ট আছে তারাই কিন্তু এই বিষয়টি এক্সপার্ট, তারাই বুঝতে পারবেন যে ফ্লুক্সিটিন অথবা সেরোটোনিন অথবা ফ্লুবোক্সিমেন ইত্যাদি জাতীয় যে ওষুধগুলো আছে আপনার ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা আপনার দরকার হবে সেটা ইনিশিয়াল ডায়াগনোসিস করার পর কিন্তু বলতে পারবে। এরপর আসলে লাইফস্টাইল মোটিভেশনের ব্যাপারটা যেটা বলা হয় যে আপনি নিজে নিজে কিন্তু কিছু কিছু জিনিস কন্ট্রোল করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে এখানে দেখবেন সিবিটির বেসড সেলফ হেল্প টেকনিক বিভিন্ন রকমের আছে, যেটা আপনি একা একাই করতে পারবেন যদি আপনি ধৈর্য নিয়ে করতে পারেন। ধৈর্যটা বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে মাইন্ডফুলনেস প্র্যাকটিস এবং মেডিটেশন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, পরিবার এবং বন্ধুদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা। আপনার যখন কোনো সমস্যা হবে আপনার খুব কাছের একজন কেউ যদি থাকে তাকে অন্তত এটা বলতে পারবেন, আপনার বিষয়গুলো তারা জানবে এবং এর মাধ্যমে একটা আপনার হিলিং হবে। এটা আপনার অ্যাংজাইটি বা স্ট্রেসের পরিমাণটা অনেক কমিয়ে দেবে এবং একটা সময় দেখবেন যে আপনার ভিতরে ভালো লাগা কাজ করেছে। মনে রাখবেন সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে, শুধু এটা আর সাথে যদি কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেখানে আপনার অতীতে যে বিষয়গুলো কিভাবে হলো, আপনার ভবিষ্যতে অ্যাটাচমেন্ট স্টাইলটা কীরকম ছিল, আপনার অন্যদের সাথে সম্পর্কটা কীরকম ছিল, এই বিষয়গুলো যদি আরও মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই ওসিডি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া বা মুক্ত পাওয়ার যে সম্ভাবনা এটা অনেক গুণ বেড়ে যাবে। আজকে ভিডিওটি এখানে রাখছি। অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা জানাতে পারেন, আমরা ভিডিওগুলো সেভাবে তৈরি করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।